আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছি আমি তাহনিয়া ইয়াসমিন। শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে 10টি বিভাগে বিশ্বের 71টি দেশের 252টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। 14 জানুয়ারি থেকে শুরু হওয়া চলচ্চিত্রের সবচেয়ে বড় এই উৎসব চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত। চলচ্চিত্রের এ মহা উৎসবে এসে উচ্ছ্বসিত সিনেমা প্রেমীরা। তাহনিয়া ইয়াসমিনের রিপোর্টে ক্যামেরায় লিটন রোজারিও। হ্যাঁ, এর আগে এসেছিলাম, পোস্টমাস্টার দেখে গিয়েছে, আজকে একটু ঘটা করে, তখন আর কি শুরুতে আসা হয়নি, আজকে শুরুতে আসলাম। আজকে দামাল দেখতে এসেছি। না, দামাল দেখিনি। আচ্ছা, প্রথমত তো এই ফিল্ম ফেস্টিভ্যাল হওয়াতে আমরা যেহেতু ক্যাম্পাসে, এখান থেকে আসা একটু সুবিধা হয়। তার উপর দিয়ে যেহেতু আমাদের রাইজিং সুপারস্টার রাজ এবং শ্যাম দুজনেই অভিনেত্র একটা চলচ্চিত্র, তো তাদের থেকে একটা ভালো কিছু আশা করার, চলচ্চিত্র অঙ্গনে যা সুন্দর হবে, বাংলা চলচ্চিত্রকে যা আরও মানসম্মত করবে, সেটার জন্য এসেছি দেখার জন্য। 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র বেশে বেশ কটা ভালো ছবি দেখা হয়ে গেছে ইতিমধ্যে। সেই তালিকায় সদ্য যুক্ত হলো আরও একটি ভালো ছবি, শ্রীলঙ্কার ছবি। আমরা সচরাচর খুব একটা আমাদের ধারণা নেই শ্রীলঙ্কার ছবি সম্পর্কে, তারাও যে কতটা এগিয়ে গেছে এবং বিশ্বমানের ছবি করছে সেইটার একটা নিদর্শন দেখা গেল এই ছবিতে। আমার অনেক ভালো লাগে অভিনয় করতে, আমার একটা শখ আছে অভিনয় করার, বাট আমি বড় হয়ে হতে চাই ফটোগ্রাফার আর ড্রয়িং আর্টিস্ট। আর আজকে ফিল্ম ফেস্টিভ্যালে এসেছে, তোমার কেমন লাগছে? অনেক ভালো। আবার আসবে? হ্যাঁ, আমি যে সিনেমাতে অ্যাক্টিং করেছি, নাম হচ্ছে টান। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা আসলে খুব বড় একটা উদ্যোগ আমি বলবো। পৃথিবীর বিভিন্ন দেশের ডেলিগেটসরা এখানে এসে থাকেন এবং এবছর 71টা দেশের 252টা সিনেমা দেখানো হচ্ছে। খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হলেই আসা হয় এবং ফ্রি অফ কস্ট। দিস ইজ দ্য মেজর অ্যাডভান্টেজ। সো এই জন্য ভালো লাগে, আসলে খুব এনজয় করি। আসলে ফিল্ম ফেস্টিভ্যালে এসে খুবই ভালো লাগছে। এখানে আসলে অনেক দেশ বিদেশের অনেক নামকরা ছবি দেখা হয় এবং ফ্রেন্ডদের নিয়ে, সবাই জুনিয়রদেরকে নিয়ে এসে মজা করে সবাই মিলে দেখতে পারি। এই তো ভালো লাগছে অনেক। ব্যবসা বাণিজ্যের খবর। শীতে ফুল গাছের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে। ঘরে বাইরে সৌন্দর্য বর্ধনে নানান বাহারি ফুলের সমারোহ বসে দোকানগুলোতে। দাম গত বছরের চেয়ে তুলনামূলক বেড়েছে এবছর, তাই বিক্রিও কম হচ্ছে ফুল গাছের। রিয়াদুল রহমান পিঞ্জুর ছবিতে খাদিজা নিপার প্রতিবেদন। দেশি ফুল গাছের দাম 50 টাকা, 60 টাকা, 40 টাকা এরকম। যেগুলো বাড়িতে আছে আপনার অর্কিড আছে, লাভা লিলি আছে, খুব ভালো ভালো জাতের গাছগুলো আছে, এগুলো একটা প্রাইস 1200, 1500, 2000 টাকা পর্যন্ত। আগের দাম আপনার 500-600 টাকা ছিল। অপায় মনে করেন বর্তমানে দাম হয়েছে 1200, 1500, 2000। বাড়ছে এই কারণে গাড়ি কেরেন খরচের কারণে, আসা যাওয়ার জন্য। আমাদের ইনডোর প্ল্যান্ট আছে, আউটডোরের গাছ আছে, যেরকম গোলাপ ফুল আছে, চন্দ্রমল্লিকা গাছ, সোনবল, পাঞ্চাটিয়া এটাও আমাদের দেশেই তৈরি হয়। লিলি আমাদের দেশে এখন তৈরি হইতেছে, কিন্তু এটার দাম অনেক বেশি। ক্যাটাসগুলো ইম্পোর্ট করে আনতে হয়। এগুলো মনে করেন উপরে না 700-800, একের নিচে হয়েছে 150-150। এটার দাম একটু বেশি, এটা তো সব ইম্পোর্টে আনতে হয়। আমার কাছে আছে ইনডোরের গাছ আছে, ফলের গাছ আছে, তারপরে আপনার আউটডোরে ফুলের গাছ আছে, বিভিন্ন ফল আইটেম, সবজির গাছ আছে, বনসাই আছে অনেক। আপনি ইনডোরের রুমের ভিতরে এসি, নন এসি সব ধরনের গাছই আছে আমাদের কাছে। বেশিরভাগ আপনার এখন বর্তমানে তো শীতকালীন এখন এই যে আপনার ফুলের মালগুলোই বেশি চলতেছে। আর ইনডোর যারা পার্মানেন্ট গাছ চায় তারা ইনডোর আইটেমগুলো আর কি ইউজ করে বেসিক্যালি। হচ্ছে গত বছর তুলনায় এবছর একটু দাম বাড়তি, আমাদের বেশি দিয়ে কিনতে হয়, কিন্তু আমরা ওই পরিমাণ দাম পাচ্ছি না। ফলের চাহিদাটা একটু কম, আপনার ফলের সিজনটার সময় একটু চাহিদা বেশি। এখন বর্তমানে ফলের ভিতরে শুধু আপনার কাঁচামরিচ কিংবা আপনার লেবু, এই দুইটার একটু চাহিদা আছে। কাঁচামরিচ ধরেন ক্যাপসিকাম, তারপর আপনার
বেগুন টেগুন এগুলোর ভিতরে আর কি সবজি জাতীয় যেগুলো আছে এগুলোর ভিতরে একটু এখন আছে বর্তমানে কম। একটি অন্যরকম খবর। খুব অল্প বয়সে বাবা মা সহ পরিবারের সবাইকে ছেড়ে গুরুমায়ের কাছে যেতে হয় তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুকে। সেই ঋতুই আজ দেশের পাঠ্য বইয়ের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান। ঝিনাইদহ প্রতিনিধি শোয়েব উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে তাহনিয়া ইয়াসমিনের ডেস্ক রিপোর্ট। পাঠ্য বইয়ে স্থান করে নিয়েছেন ঝিনাইদহের ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। 2023 সালে শুরু হওয়া নতুন জাতীয় পাঠ্যক্রমের মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের অধীন সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সম্প্রদায় অধ্যায়ের 52 পৃষ্ঠায় তার একটি ছবি ছাপা হয়েছে। আর এই পাঠ্য বইয়ে স্থান করে নেওয়ায় নতুন করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। ক্লাস 7-এর বইতে এসেছে আমার নামটা, তাহলে এর থেকে খুশি হওয়ার আর অখুশি হওয়ার কি কোনো কিছু আছে? অনেক খুশি, যে খুশি আমি নিজেকে বোঝাতে পারবো না যে আমার ভিতরে কত খুশি আছে। নজরুলই দেশের প্রথম নির্বাচিত তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান। 2021 সালের 28 নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর তাকে নিয়ে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। নজরুল উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁতপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও 3 ভাই ও 3 বোন রয়েছে। জন্মের পর তৃতীয় লিঙ্গের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় মাত্র 7 বছর বয়সে নজরুলকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। লেখাপড়ার হাতেখড়ি শুরু করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি। শুধু শিক্ষার্থী না, সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও সাধারণ মানুষের মতো তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গ্রুপ করে গেছেন, বিভিন্ন ভালো ভালো কাজ করেছেন। আমি এখানে আছি 5 বছর, কিন্তু 5 বছর পর তো আমি আবার এখান থেকে বিদায় হয়ে চলে যাব। যদি জনগণ চায় থাকবো, জনগণ না চাইলে আর এখানে থাকবো না। এখানে আমার থেকে তো আমার কোনো লাভ নেই। জনগণ যদি ভালো, যে চেয়ারম্যান ভালো, তাহলে আমি ভালো। কারণ আমি যদি বইকে যাই যে আমি ভালো ভালো, তাই তো হবে না। জনগণের মুখ দিয়ে বেরোতে হবে যে আমি ভালো কিনা খারাপ। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। দিনাজপুরে সদর উপজেলার শিবপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। গ্রামে নতুন মন্দির নির্মাণ প্রকল্পে তাদের এই বিশেষ আয়োজন। তন্ত্রমন্ত্র পাঠে এই পাতা খেলা নতুন প্রজন্মের কাছে অনেকটাই কৌতূহলের বিষয়। দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাসের পাঠানো তথ্য ও ভিডিওতে পাপিয়া মামুনের ডেস্ক রিপোর্ট। মাঠের মাঝে উৎসুক জনতার ভিড়, আর 4 কোণে বসে আছেন 4 তান্ত্রিক। অনবরত পাঠ করে চলেছেন মন্ত্র। মাঠের মাঝে বসে থাকা আর বসিয়ে রাখা মানুষ ও সাপরূপী পাতাকে নিজের বশে আনতেই তাদের এই প্রচেষ্টা। আর বশে আনতে পারলেই তিনি হবেন বিজয়ী, জানান দিতে পারবেন নিজের মন্ত্র শক্তি পরীক্ষার। এভাবেই দিনাজপুর সদর উপজেলার শিবপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। আয়োজকরা বলছেন, গ্রামে নতুন মন্দির নির্মাণ প্রকল্পে তাদের এই আয়োজন। এখানে মনসা মন্দির আর কালী মন্দির হচ্ছে, এই জন্য খেলাটা আমরা পরিচালনা করলাম। এমন খেলার আয়োজনে পরিতৃপ্ত এলাকাবাসী। আসলে এগুলা খেলা অনেকদিন আগে দেখা গেছিল, শুনছিলাম, তো এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রাম্য খেলা। বাচ্চা কাচ্চা, গার্জিয়ান, বয়স্ক লোক সবাই অনেক মজা পাইছে এই খেলা দেখে। আমার মনে হয় এই খেলাটা প্রতি বছর হলে অনেক ভালো হয়। শুধু পুরুষতান্ত্রিক নয়, এই খেলায় অংশ নিতে ছুটে এসেছিলেন নারীতান্ত্রিকও। নির্ধারিত মাঠ ফি দিয়ে খেলায় অংশ নিয়ে তিনি আবার বিজয়ীও হয়েছেন। খেলা শেষে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া তান্ত্রিকদের তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। 300 টাকা মাঠ ফিস দিয়ে আমি খেলায় নামছি। আমাকে এগুলা খেলা খুব ভালো লাগে। আমি তন্ত্র দিয়ে খেলছি।
এ বিষয়ে তান্ত্রিকরা বলছেন মন্ত্রশক্তির পরীক্ষা দিতেই তারা এই খেলায় অংশগ্রহণ করেন। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। এবার রয়েছে জয়পুরহাটের দৃষ্টিনন্দন নান্দাইল দিঘি নিয়ে একটি প্রতিবেদন। ভ্রমণ পিপাসুদের নতুন গন্তব্য হতে পারে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘি। কথিত আছে প্রজাদের পানির সংকট নিরসনে এই দিঘিটি খনন করেছিলেন রাজা নন্দলাল। খনন নিয়েও রয়েছে নানান মিথ। জয়পুরহাট প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে সঞ্জিদা শম্পার ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট শহর থেকে ১৯ কিলোমিটার দূরে কালাই উপজেলার নান্দাইল গ্রামে অবস্থিত নান্দাইল দিঘি। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দিঘি। এই দিঘির আয়তন প্রায় ১০০ একর অর্থাৎ ৩০০ বিঘা। এর মধ্যে জলকর আছে প্রায় ১৮০ বিঘা। দিঘিটির চারিদিকে গাছ দিয়ে ঘেরা। স্থানীয় লোকজন জানান ৫০ বছর আগেও ঐতিহাসিক এই দিঘিটি ছিল ঝাউ জঙ্গলে ঘেরা। দিঘির পাড়ে ছিল উঁচু উঁচু টিলা। মাঝে মাঝে জঙ্গলে দেখা মিলত হিংস্র বন্যপ্রাণীর। বিষধর নানান সাপের বিচরণও ছিল এখানে। তবে এখন টিলা ও গাছ কেটে দিঘির পাড়ে গড়ে উঠেছে লোকালয়, জনবসতি সহ নানা স্থাপনা। আমার দাদিরা বলছে যে দিঘিটা এক রাতে খনন করেছে। নন্দরাজ নামের এক রাজা ছিল, সে রাজা নাকি খনন করেছে। কথিত আছে দিঘিটি ১৬১০ সালে নন্দলাল গ্রামের একজন রাজা খনন করান। তার নাম অনুসারে এটি নান্দাইল দিঘি নামে পরিচিত। স্থানীয় প্রবীণদের কথা অনুযায়ী প্রজাদের পানির কষ্ট লাঘবে রানীর ইচ্ছা অনুযায়ী কয়েক হাজার শ্রমিক লাগিয়ে এক রাতে দিঘিটি খনন করান রাজা নন্দলাল। এখানে প্রায় দূর দূরান্ত থেকে বহু লোকজন এখানে আসে। তারা এখানে আসে কিন্তু সঠিক মূল্যায়ন এখানে পায় না। এখানে ভালো বসার কোনো ব্যবস্থা নেই, তারপরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। ঐতিহাসিক এই নান্দাইল দিঘি প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের কারণে বর্তমানে পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিত। বিশাল বড় একটা দিঘি, দুপাশে মনোরম গাছপালা, হরেক রকম পাখি টাকি আছে। মানে প্রকৃতির একেবারে কাছাকাছি যেতে হলে আমার মনে হয় এখানে আসার দরকার। তাই আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি। দূর থেকে আসলে এখানে একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল যদি থাকার ব্যবস্থা হয় সরকারের পক্ষ থেকে, তো সেটাও অনেক ভালো হতো। বর্তমানে ঐতিহাসিক এই দিঘির দেখভাল করে জয়পুরহাট জেলা প্রশাসন। পর্যটক দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় দিঘিতে বেশ কিছু উন্নয়ন কাজ করেছে উপজেলা পরিষদ। দিঘিতে নির্মাণ করা হয়েছে শান বাঁধানো ঘাট, করা হয়েছে রাস্তা ও ওয়াকওয়ে। দিঘির সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে ইঞ্জিন চালিত নৌকা। উপজেলা পরিষদ থেকে আমরা এখানে ছোট একটি ডাকবাংলো নির্মাণ সহ আমরা কিছু চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এখানে একটি উন্নত মানের পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওয়াকওয়ে এগুলো নির্মাণের জন্য আমাদের বর্তমান জেলা প্রশাসক স্যার, তিনি গত সপ্তাহে এসেছিলেন। স্যার কিন্তু ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এগুলো মানে যেগুলো করে আমাদের পর্যটন বান্ধব করার সুযোগ আছে সেগুলো করার জন্য। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। খেলার খবর। ময়মনসিংহের ছেলে মমিনুল ইসলাম ক্রিকেটার মাশরাফির অন্ধভক্ত। তাই তো এক নজর দেখার জন্য নিজের মোবাইল বন্ধক রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিএলে ছুটে এসেছেন মমিনুল। টাকার অভাবে উঠতে পারেননি কোনো হোটেলে। তাতে কি, ভালোবাসার হিরোকে একবার কাছ থেকে দেখা বলে কথা। সৌরভ কুমার দাসের তথ্য ছবিতে ফারজানা ববির ডেস্ক রিপোর্ট। ক্রিকেটারদের নিয়ে আবেগের শেষ নেই। উন্মাদনায় বাংলাদেশি ভক্তরা বাকিদের চেয়ে এগিয়ে। তেমন এক ভক্তের দেখা মিলল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে। মাশরাফিকে দেখার জন্য ময়মনসিংহ থেকে চট্টগ্রাম ছুটে এসেছেন এক ভক্ত। মমিনুল ইসলাম নামের এই ভক্ত শুধু মাশরাফিকে দেখতে চট্টগ্রাম এসেছেন। খেলার শুরুর দিকে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে তিনি চলে গেছেন মাঠেও। খেলা শুরুর আগে সংবাদ প্রকাশের সঙ্গে কথা বলেছিলেন মমিনুল। মাশরাফি হয়েছে কোটি মানুষের হৃদয়, তারপরে সে অনেক একটা অভিভাবকের মতো দেখতে। তিনি জানান চট্টগ্রামে আসার জন্য নিজের ব্যক্তিগত মোবাইল বন্ধক রেখেছেন আসা যাওয়ার খরচ জোগানোর জন্য।
তিনি উচ্চ মাধ্যমিকে 2য় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি কাজ করেন ইলেকট্রিক কারখানায়। চেষ্টা করবো মাসের সাথে এক পলক আমি টাকা পাবো। মুমিনুল বলেন, তিনি প্রথমে তার মায়ের কাছে টাকা চেয়েছেন, কিন্তু তার মা টাকা দিতে রাজি হননি। মাশরাফিকে দেওয়ার জন্য একটি কলমও জোগাড় করে রেখেছিলেন মুমিনুল, কিন্তু আসার সময় দ্রুত বের হতে গিয়ে ভুলে কলম রেখে এসেছেন। এসব বলার সময়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি। আমি আমার মার কাছে টাকা চাই, তারপরে মা আমার টাকা দেয় নাই, টাকা ছিল, মা আমার অনেক আইতে দেয় নাই। তারপর আমি আমার ফোন ছিল, রাত্রেবেলা আমি ফোন বন্ধক দিয়া তারপর আমি এখানে আসি। টাকার অভাবে চট্টগ্রামে কোথাও উঠতে পারেননি তিনি। ভোরে ট্রেন থেকে নেমে চলে এসেছেন মাঠে। তবে চট্টগ্রামে যদি মাশরাফিকে দেখতে না পারতেন, তাহলে মোবাইল বিক্রি করে সোজা চলে যেতেন সিলেট। আমি এখানে তো না পাই মাসে টাকা, তাহলে আমি সিলেট যাবো। সিলেট যাওয়ার টাকা পাবেন কই? আমি মোবাইল বিক্রি করে দেবো। মুমিনুল মনে করেন মাশরাফি ভাগ্যবান ক্রিকেটার। তিনি যে দলের হয়েই খেলেন, সে দলেই সাফল্য পায়। আমি কিন্তু তারই ভক্ত, আমি তারই অনেক ভালোবাসি, কারণ তার সবকিছু আমার মনোমুগ্ধ। সবশেষ বিনোদন। সুশান্ত সিং রাজপুত এই নামটি ভাবলে অনেক দৃশ্যপট চলে আসে চোখের সামনে। মহাকাশ নিয়ে ব্যাপক উৎসাহ ছিল বলিউডের এই ক্ষণজন্মা তারকার। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন সুশান্ত সিং রাজপুত। 21 জানুয়ারি চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে, তাই এই বছর প্রয়াত এ বলিউড স্টারকে উৎসর্গ করা হচ্ছে দিনটি, যার নাম দেয়া হয়েছে সুশান্ত মুন। বিস্তারিত তাহনিয়া ইয়াসমিনের প্রতিবেদনে। বিহারের পাটনায় 1986 সালের 21 জানুয়ারি জন্ম হয় এক তরুণের। আর 10টা সাধারণ মানুষের মতোই ছেলেবেলা কেটেছে তার। দারুণ মেধাবী এ তরুণ ইন্ডিয়ান স্কুল অব মাইন্স সহ মোট 11টি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় সফল হন। হতেই পারতেন মেধাবী উচ্চপদস্থ চাকুরে, কিন্তু তার পরিবর্তে বেছে নিয়েছিলেন রূপালী দুনিয়াকেই। পর্দায় জ্বলে ওঠা সেই তরুণের নাম সুশান্ত সিং রাজপুত। 2008 সালে মেগা সিরিয়াল কিস দেশ মে হে মেরা দিলে জনপ্রিয় হয় সুশান্তের অভিনয়। অভিনয় ছাড়াও মহাকাশ নিয়ে ব্যাপক উৎসাহ ছিল সুশান্ত সিং রাজপুতের। সুযোগ পেলেই টেলিস্কোপে চোখ লাগিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করতেন তিনি। বিশ্বব্রহ্মাণ্ডের অজানা সব কাহিনী জানার আগ্রহ ছিল প্রবল। তাই সুশান্তের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বড় একটি উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 21 জানুয়ারি মহাজগতে সংঘটিত হবে লুনা, অর্থাৎ এই দিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। তাই এবছর প্রয়াত এ বলিউড স্টারকে উৎসর্গ করা হচ্ছে দিনটি, যার নাম দেয়া হয়েছে সুশান্ত মুন হিসেবে। সালের 14 জুন হঠাৎ নিভে যাওয়া এই তারা আবারও পৃথিবীর খুব কাছে চলে আসবে। প্রিয় অভিনেতার স্মৃতিতে তাই আরও একবার উদ্বেলিত হবে তার ভক্ত হৃদয়। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।